উনি কি সত্যি ফাঁসি দেওয়ার কথা রোববারের মধ্যে বলেছেন? তাহলে উনি ভুল বলেছেন। কারণ কাউকে ফাঁসি দিতে গেলে এভিডেন্স চাই, তার আগে তো ধরতে হবে, এভিডেন্স প্রডিউস করতে হবে। এবং ইন্ডিয়ান পেনাল কোড বলে যদি 1%ও চান্স থাকে সে নির্দোষ, তাকে আমরা আলটিমেটলি ফাঁসি দিতে পারি না। এআই দিয়ে এরকম লাইভ টেলিকাস্ট কি এআই দিয়ে করা তো আমি জীবনে শুনিনি। একটা গুন্ডা ঢিল ছুড়লো, তারা গুন্ডাই, সেই ঢিলটা পুলিশ পেল, ভাগ করলো, দুটো পুলিশ আবার উল্টো সেই ঢিলই ছুড়লো। এই ঢিল ছোড়াছুড়ির প্রতিযোগিতা চলছিল, সেটা কি এআই দিয়ে করা যায় লাইভ? কখনো একজনের পক্ষে একসাথে গলার হাড়, পেলভিক বোনের হাড় আর এভাবে মানে ক্ষত বিক্ষত করা সম্ভব নয়। এটা কোনো মানুষের একার কাজ না। ইটস এ কেস অফ গ্যাংরেপ। সত্যি ভালো লেগেছে তার প্রেসক্রিপশনটা গতকাল যখন দেখছিলাম। হাতের লেখা ভালো এবং মেথডিক্যাল, যে ওষুধ দেওয়া উচিত সেটাই দিয়েছে। সে অনেক দূর এগোতে পারত। তাকে যে শেষ করে দেওয়া হলো, সেটা ধামাচাপা দেওয়ার জন্য কি 10 লক্ষ টাকা যথেষ্ট? আমার মনে হয় টাকা দিয়ে এটা পূরণ করা যায় না। এটা আমাদের রাজ্যের লজ্জা, এই লজ্জা আমাদের ঢাকতে হবে। আসল কালপ্রিট যে এবং যারা এবং তাদের পেছনে যে মাথা, তারা কি ধরা পড়বে? তাহলেই বোঝা যাবে যে সিবিআই অ্যাটলিস্ট একটা কেসে ঠিকঠাক সময় মতো ধরতে পেরেছে। উনি কি সত্যি ফাঁসি দেওয়ার কথা রোববারের মধ্যে বলেছেন? তাহলে উনি ভুল বলেছেন। কারণ কাউকে ফাঁসি দিতে গেলে এভিডেন্স চাই, তার আগে তো ধরতে হবে, এভিডেন্স প্রডিউস করতে হবে। এবং ইন্ডিয়ান পেনাল কোড বলে যদি 1%ও চান্স থাকে সে নির্দোষ, তাকে আমরা আলটিমেটলি ফাঁসি দিতে পারি না। আমার মনে হয় এটা ওটা স্লিপ অফ টাং মনে হয়েছে। যদি সত্যি উনি বলে থাকেন, এটা ভুল বলেছেন বা স্লিপ অফ টাং। মাননীয়া যে মিছিল করলেন, সেখানে আমরা দেখলাম একদম মিছিলের শেষে শতাব্দী রায় তিনি আওয়াজ তুললেন দোষীদের শাস্তি দিতে হবে, এবং তার সঙ্গে গলা মেলালেন মহুয়া মৈত্র, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকে। তার মানে দোষীদের। হ্যাঁ, এটা তো একদমই ঠিক। কারণ ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী একজন তো দোষ করেনি, একজন সিভিক ভলেন্টিয়ারের পক্ষে তো সম্ভব না। তাকে মদত করেছে ডেফিনেটলি আরও কয়েকজন। সুতরাং দোষী তো দোষীদেরই হবে, এবং ব্রডার সেন্সেও আমরা দোষীদের বলবো। কারণ এই সেম ঘটনা যদি কোনো বেসরকারি হসপিটালে হতো, আমি বলতে পারি উইদিন 24 আওয়ার্স তাদের ডিরেক্টর, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট সবাই বিহাইন্ড দ্য বার থাকতেন, এবং অলরেডি সেখান থেকে হয়তো তাদের অনেক বড় রকম প্রসিডিংয়ের দিকে যেতে হতো। সুতরাং দোষী তো একজন মাত্র হতে পারে না, এখানে দোষীদের। ওনারা তো ভুল বলেননি, ঠিকই তো বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বাংলাদেশের মতো আমার সরকারও ফেলবে ভাবছে, আমি ক্ষমতার মায়া করি না, একদম আক্রমণ করছে। না, বাংলাদেশের ব্যাপারটা টোটালি আলাদা ছিল। বাংলাদেশ একটা রাষ্ট্র, বাংলা একটা রাজ্য। হ্যাঁ, একটা ব্যাপার যেটা ক্ষমতায় যারা থাকেন তারা না ভুলে যান। সত্যি কথা কি, তৃণমূল দল যখন জন্মগ্রহণ করেছিল, মানুষের একটা ভীষণ রাগ ছিল সিপিএমের উপর। সেই রাগটাকে পাথেয় করে তারা এসেছিলেন। কিন্তু ক্রমশ ক্ষমতায় থাকতে থাকতে আমি পার্সোনালি মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা করি। আমি মনে করি উনি এখনো সৎ, কিন্তু দলটা তো অসতে ভর্তি, এবং যিনি ইনফরমেশন দিচ্ছেন তিনি হয়তো ঠিক ইনফরমেশন দিচ্ছেন না। নাম্বার 3, উনিও তো একজন মানুষ। একজন মানুষ কি করে হেলথ মিনিস্ট্রি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাজ পালন করবেন? এটাই তো আমার মাথায় ঢুকছে না।
এই তিনটেই তো সবচেয়ে বড় পদ। এগুলোকে ডিস্ট্রিবিউট করলে ওনার কাজের ব্যাপারটা হয়তো একটু কম হতো, কিন্তু আমি এটা বলার কে? এটা উনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। স্যার, যে কথার দিকে আলোকপাত করতে হয়, 9ই আগস্ট একদম অন ডিউটিরত অবস্থায় খুন হলেন তরুণী পিজিটির সেকেন্ড ইয়ারের সেই ছাত্রী এবং নিগৃহীতা হলেন। তারপরে আমরা দেখলাম 14ই আগস্ট যে রাতে রীতিমতো দুষ্কৃতীরা ব্যারিকেড ভেঙে এমার্জেন্সি রুম তছনছ করে হামলা চালায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে। এবার এ প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদম সরাসরি বলছেন, আমি কোটানকোট বলছি, রাম বাম প্রমাণ লোপাট করতে গিয়েছিল, আরজিকর কাণ্ডে কাঠগড়ায় তুললেন তিনি রাম এবং বামেদের। কি বলবেন? আসলে এই জায়গাটায় কিন্তু আমি সম্পূর্ণ সাপোর্ট করি মিডিয়াকে। আমি সেদিন সিথির মোড়ে হেঁটেছিলাম, করে বাড়ি ফিরে এসে দেখি আরজি করে ভাঙচুর চলছে এবং সমস্ত টিভি চ্যানেলগুলো লাইভ কাভারেজ দেখিয়েছে এবং কিছু স্যান্ডো গেঞ্জি পরা ছেলে তারা ইট ছুঁড়ছে এবং ওখানে যথেষ্ট পুলিশ ছিল। তারা আধ ঘন্টা ধরে ভাঙচুর হতে দিল, তারপর তারা এগিয়ে গেল। তারপর ভোর 5টা নাগাদ কিছু নিরপরাধ ছেলেকে তুলে নিল। মানে এটা যদি আজকে মিডিয়ার কাভারেজ এত ভালো না থাকতো, বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী, সেটাকে আমরা মেনে নিতে পারতাম। কিন্তু এখন সেটা বিরাট স্ক্রুটিনির মধ্যে। তবে ব্যাপারটা তদন্ত চলছে, তো পুরোটা না বলাই বোধহয় ভালো। আর তদন্তভার যখন সিবিআই নিয়েছে, আমার মনে হয় না রং দেখে তারা গ্রেপ্তার করবে। আহ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সম্পূর্ণ যে তছরূপের ঘটনা, 14ই আগস্টের ঘটনা, তিনি বলছেন এআই দিয়ে ভুয়ো ভিডিও ছড়াচ্ছে, পুলিশকে মেরেছে, ভোর 4টে পর্যন্ত জেগেছিলাম। হামলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন? আমি দেখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে যতটুকু জানি, তাতে স্বর নকল করা যায়। এআই দিয়ে এরকম লাইভ টেলিকাস্টকে এআই দিয়ে করা তো আমি জীবনে শুনিনি। আমি অবশ্য ডাক্তারি, তবে ডাক্তারে তো এখন ডাক্তারদের প্রচুরই এআই সম্পর্কে জানতে হয়, কারণ আপনি জানেন ডাক্তারিরা আমাদের চ্যাট জিপিটি বলুন বা এগুলো একটা সোর্স অফ ইনফরমেশন। কিন্তু আমি তো এখনো শুনিনি, হয়তো আমি জানি না। আপনি এটা একজন ভালো কম্পিউটার জানা ছেলেকে জিজ্ঞেস করবেন। তো লাইভ ভিডিও আমি এবিপি আনন্দে দেখছি, কে ঢিল ছুটছে? ও মা, একটা গুন্ডা ঢিল ছুড়লো, তারা গুন্ডাই। সেই ঢিলটা পুলিশ পেল, ভাগ করলো, দুটো পুলিশ আবার উল্টো সেই ঢিলই ছুড়লো। এই ঢিল ছোড়াছুড়ির প্রতিযোগিতা চলছিল। সেটা কি এআই দিয়ে করা যায় লাইভ? কি করে একজনের কাজ হতে পারে? না না, এটা তো ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে একজনের নয়। ফাইনাল রিপোর্ট আসুক, তাহলে আপনাদের কাছে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কখনো একজনের পক্ষে একসাথে গলার হাড়, পেলভিক বোনের হাড় আর এভাবে মানে ক্ষতবিক্ষত করা সম্ভব নয়। এটা কোনো মানুষের একার কাজ না। ইটস এ কেস অফ গ্যাংরেপ। তবে আমি আবার বলছি, আমার সিবিআই ভরসা আছে, তারা অনেক বেশি এফিশিয়েন্ট, কারণ তারা অন্তত এই কেসটা ট্যাকেল করার সময় এটুকু ভাববে যে সিবিআইয়ের বাড়িতেও কিন্তু তার মেয়ে আছে। আমার তো মনে হয়, আমি তো ভেবেছিলাম পুলিশ সেটাকে অন্যভাবে ট্যাকেল করবে, কারণ যে পুলিশ এটা তদন্ত করছে তার বাড়িতেও তো মেয়ে আছে। সুতরাং নিরপেক্ষ তদন্ত আমরা আশা করেছিলাম, পাইনি। আমি ওখানে গিয়ে বলেছিলাম আমরা বুধবার অবধি ওয়েট করতে পারি, আরজি করেই বলেছিলাম। কিন্তু দেখলাম ফরচুনেটলি আমাদের কলকাতা হাইকোর্ট তার আগে অর্ডার দিয়েছে। দেখা যাক কি বেরোয়। স্যার, আরজি করে এই যে 14ই আগস্ট হামলার ঘটনায় পুলিশি ব্যর্থতার কথা উঠল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাগানম বলেন পুলিশের ইন্টেলিজেন্স সম্পূর্ণ ব্যর্থ, নিজেদের পুলিশকে যারা রক্ষা করতে পারেনি কিভাবে চিকিৎসকরা কাজ করতে পারবেন বলে আশা করছে। এবং এ প্রসঙ্গে আমি সংযোজন করব, তিনি বলেছেন এরকম চলতে থাকলে তো আরজিকর হাসপাতালটাই তো বন্ধ করে দিতে হবে। কি বলবেন? আসলে
কলকাতা পুলিশের উপর আস্থা আমার কিন্তু একটুও যায়নি। কলকাতা পুলিশ যদি স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা পায়, তাহলে সে কিন্তু এই ব্যাপারটার মীমাংসা 48 আওয়ার্সের মধ্যে করে ফেলতো। আজকে আমার মাদার ইনস্টিটিউট পিজিআই চণ্ডীগড়ে ওখানে বিক্ষোভ হচ্ছে এবং ওখানকার ডিরেক্টর নিজে বলেছেন যে যতক্ষণ না খুনি ধরা পড়বে আমরা কিন্তু বিক্ষোভ চালিয়ে যাব। এটা কিন্তু আমার কথা না, শুধু পিজিআই চণ্ডীগড়ের। সুতরাং কলকাতা পুলিশ কেন বহুদিন ধরে প্রশাসন এবং দল এক হয়ে গেছে। আমি বলছি না শুধুমাত্র যে গত 11 বছরে হয়েছে তা না, এই ব্যাপারটাই খুব খারাপ। রাজ্য সরকার যেটা করছে, কেন্দ্রীয় বাহিনীও সেটা, সেন্ট্রাল গভর্নমেন্টও সেটা করছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি যদি পুলিশকে ক্ষমতা দেওয়া হয়, পুলিশের বেশিক্ষণ সময় লাগতো না ধরতে। কারণ এটা ক্লিয়ার কাট, জায়গাটা হচ্ছে কলকাতার বুকে, বেশ কিছু সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে এবং যারা গুণ, অন্তত পুলিশের ইনফর্মার বলে তো একটা সিস্টেম আছে, তারা তাদের বলে দিত, ধরতে এত সময় লাগতো না। অভয়ার মাকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? এটা কিন্তু আমি শিওর নই। আমার মনে হয় যে এখানে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন বলে আমার কিন্তু জানা নেই। আমি যতদূর কাগজ মানে খবরের নিউজ চ্যানেলেই দেখছিলাম যে কোনো একজন পুলিশ অফিসার অফার করেছেন। আমার মনে হয় না, যদি আমি ভুল শুনে থাকি কারেক্ট করে নেবেন। এটা যদি অন রেকর্ড কেউ প্রমাণ করতে পারেন, তাহলে তো আমি ডেফিনেটলি আপনার চ্যানেলের সামনে বলবো যে বলেছেন তার চূড়ান্ত শাস্তি পাওয়া উচিত। কারণ মেয়েদের দাম আর একটা মানে ইয়ং পিজিটি, সত্যি ভালো লেগেছে তার প্রেসক্রিপশনটা গতকাল যখন দেখছিলাম। হাতে লেখা ভালো এবং মেথডিক্যাল, যে ওষুধ দেওয়া উচিত সেটাই দিয়েছে। সে অনেক দূর এগোতে পারত। তাকে যে শেষ করে দেওয়া হলো, সেটা ধামাচাপা দেওয়ার জন্য কি 10 লক্ষ টাকা যথেষ্ট? আমার মনে হয় টাকা দিয়ে এটা পূরণ করা যায় না। যদি কেউ বলে থাকেন ভুল করেছেন, তার শাস্তি পাওয়া উচিত। স্যার, আপনি নিজে পেশায় একজন সুদক্ষ চিকিৎসক বলা চলে। পড়াশোনা করেছেন চিকিৎসা শাস্ত্র নিয়ে। জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনার প্রশ্ন অনেক ষড়যন্ত্র জেনে ফেলে কি মৃত্যু, এর পেছনে মাস্টার মাইন্ড কি? এটা খুব ডিফিকাল্ট, কারণ আমি ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে করেছি। আসলে কি, আমাদের সময় মেডিকেল এডুকেশনের ব্যাপারটা ছিল কি, আমরা 150 জন ছিলাম টোটাল স্টুডেন্ট। এখন হয়ে গেছে বেশ কিছু বছর ধরে 250 জন স্টুডেন্ট, এবং ফ্যাকাল্টি আর আসছে না। ফ্যাকাল্টি আসছে না কেন? সাবস্ট্যান্ডার্ড স্যালারি ওয়েস্ট বেঙ্গলে। আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিই। আজকে ওয়েস্ট বেঙ্গলে একজন ফ্যাকাল্টি যদি 1 লাখ টাকা মাইনে পান, সে কিন্তু দিল্লিতে প্রায় 2.5 লাখ টাকা। ওয়েস্ট বেঙ্গলের যারা এই ইন্টার্ন নয়, যারা পিজিটি বা সিনিয়র রেসিডেন্সি করছেন, তারা হার্ডলি 50-60 হাজার টাকার বেশি পান না। দিল্লিতে কিন্তু 1,60,000 টাকা। যে সবে তার ক্যারিয়ার শুরু করতে চাইছে, তাকে যদি এত কম টাকা দিয়ে খাটানো হয়, তার মাথায় ঘুরতে থাকে আরও 4টে জায়গায় আমি খেপ খেলে রোজগার করব। পড়ার ব্যাপারটা থাকে না। আর পড়ার কালচার, পড়ানোর কালচার কলকাতাতে অনেক ডিটোরিয়েট করেছে। সেটা কিন্তু গত শুধু 10 বছরে নয়, এটা অনেক দিন ধরে। আমি তো দেখেছি পিজিআই বা অন্য যে কোনো সেন্ট্রাল ইনস্টিটিউটে ডাক্তাররা শুধু পড়াশুনোই করায়, প্রাইভেট প্র্যাকটিস তারা কিন্তু করান না। তারা ডেডিকেটেড পড়াশুনো করাতে পারেন কেন? ইকোনমিক্যালি তারা সাউন্ড স্যালারি পান। এখানে সাউন্ড স্যালারি পায় না বলে ডাক্তাররা চেষ্টা করে প্রাইভেট প্র্যাকটিস থেকে উপায় করতে। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জি করে এই যে তরুণী ডাক্তারের খুন এবং ধর্ষণের ঘটনা, তিনি বলছেন একদম কোট আনকোট বলবো যে হাসপাতালে এতজন থাকেন রাতে, এই ঘটনা ঘটলো কিভাবে? তিনি আরো প্রশ্ন তুলছেন, চিকিৎসক সকাল 9টা পর্যন্ত নিখোঁজ থাকার পরেও কেউ কেন খবর নিলেন না? আসলে এমন একটা জায়গায় সেমিনার হলটা ছিল, সেটা না আপনি দেখলেও অবাক হয়ে যাবেন, একটা কোণে।
সেই একটা কোণের মধ্যে ওই সেমিনার হলটায় আবার এসি আছে। যারা নাইট ডিউটি করে সারাক্ষণ ধরে কাজ করার পর তাদের ডিউটি রুমের এসি যখন খারাপ, আমরা অনেক সময় এভাবে থেকেছি। এবং আমি এটাও জানি আরজি করে স্টুডেন্টরা, তারা যারা করছে রেসিডেন্সি, তারা ট্রলিতেও শুয়েছে। কিন্তু আনফর্চুনেটলি সেদিনও একা ওখানে শুতে যায় এবং সেই ঘরটায় তালা দেওয়ার বন্দোবস্ত ছিল না। একটা ছবি আমি গত রোববার ছেপেছিলাম, খুব বেশি ডিম্যান্ড নয়, কিন্তু একটা ওয়াশরুম আলাদা মেয়েদের, একটা পরিষ্কার থাকার জায়গা যেখানে গুতোগুতি করে ছেলে মেয়ে সবাইকে থাকতে হবে না, ব্যাস। আমার এক বন্ধু, সে নিউ ইয়র্কে, এখন নিউ ইয়র্ক না, আমেরিকার আরেকটা জায়গায় ক্যারোলিনায় আছে। সে আমায় সেদিন গল্প করছিল, জানিস তো, তখন সেটা কিন্তু 1987 সিপিএম এর আমলে। তখন এখান থেকে তিনি গেছেন ওখানে, আমার বন্ধু, হাউস স্টাফশিপ করতে। বলল, আমার একটাই শান্তি হলো যে আমি যখন আমার যে বিশ্রাম নেওয়ার জায়গাটা এলাম, দেখলাম যথেষ্ট ভালো সোফা আছে, একটা খাওয়ার টেবিল আছে, একটা হিটার রয়েছে, একটা মাইক্রোওভেন রয়েছে, আর একটা রেফ্রিজারেটর রয়েছে। সুতরাং যদি কাজের জায়গায় যারা কাজ করবে, যদি সেটাকে ঠিক না করা যায়, তাহলে কি করে চলবে? আমরা জানি আমাদের রাষ্ট্র খুব জনবহুল, 4th লার্জেস্ট পপুলাস স্টেট হচ্ছে আমাদের দেশ। কিন্তু অ্যাট দ্য সেম টাইম হয়তো প্রচুর নাম্বার অফ কলেজ, তথাকথিত সুপার স্পেশালিটি হসপিটাল বেড়েছে, কিন্তু যারা তৈরি করেছেন না, তাদের আমি বলবো দূরদর্শিতার অভাব। যে 4 জনের মধ্যে 3 জন ছেলে থাকবে, 1 জন মেয়ে হবে, বা 2 জন 2 জন। একসাথে ওয়াশরুম শেয়ার করাটা খুব ডিফিকাল্ট হয় অনেক সময়। হ্যাঁ, অনেক সময় আমরা 2 জন এক বেডে শুতাম, মহিলা 2 জন আরেক বেডে শুতো। আমরা এটা নিয়ে গাই করতাম না, আমাদের কাছে কোনো ডাক্তার সেক্স ডিসক্রিমিনেশনের ব্যাপারটাই ছিল না। কিন্তু যে বেসিক রিকোয়ারমেন্ট, সেটা যদি না ফুলফিল করা হয়, তাহলে কি করে ভালো সার্ভিস তাদের কাছ থেকে এক্সপেক্ট করবেন? একদমই। আর স্যার, আপনি যে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছেন, আমি ইনফ্রাস্ট্রাকচার প্রসঙ্গে বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই 14ই অগস্টের যে ভ্যান্ডালিজম, সে প্রসঙ্গে বলছেন কোটি কোটি টাকার জিনিস নষ্ট হয়েছে, রাজনীতির নাম করে বাংলায় আগুন লাগালেন, স্ক্যান ভেঙে দিলেন। একটা হাসপাতাল তৈরি করতে গেলে কত জিনিস নিতে হয়, আমি জিজ্ঞাসা করেছিলাম কত টাকার জিনিস নষ্ট হয়েছে, বলতে পারছি না, 50 কোটি টাকার বেশি হতে পারে, 100 কোটি টাকাও হতে পারে। দেবেন টাকাটা বিজেপি এবং সিপিএম। বিজেপি এবং সিপিএমকে রীতিমতো প্রশ্ন তুলে দিচ্ছেন। আবারও তিনি বলছেন, যারা বড় বড় কথা বলছেন, টাকা তুলে গুন্ডাদের টাকা দিচ্ছেন, হাসপাতাল গুন্ডামির জায়গা নয়, সেবা দেওয়ার জায়গা। সেটা কে গুন্ডামি করেছে প্রমাণ সাপেক্ষ, তাই না? আর উনি তো নিজেই একটা খুব সুন্দর বিল করেছিলেন। আপনি দেখবেন, আপনি যে কোনো হসপিটালে যান, বাইরে লেখা আছে যে সরকারি সম্পত্তি ভাঙচুর হলে তাদের কিন্তু সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং তাদের কিন্তু জেল হবে। আমি নিজে একটা বেসরকারি হসপিটালে বেশ কিছুদিন ছিলাম, বছর 2 হলো ছেড়ে দিয়েছি। সেখানে আমি অনেক ভ্যান্ডালিজম দেখেছি, কিন্তু কখনো তো ক্ষতিপূরণ পাইনি। কিন্তু নিয়মটা আছে, নিয়মটা কার্যকরী হচ্ছে না। যদি নিয়মটা কার্যকরী না হয়, তাহলে বেনিয়মটাই নিয়ম হয়ে যাবে। আর কে টাকা দেবে, সেটা তো একমাত্র তদন্ত বলবে কারা ভেঙেছে। যদি হ্যাঁ, ডেফিনেটলি যদি সিপিএম ভেঙে থাকে, এটা তো ভেঙেছে কোনো দল নয়, গুন্ডাদের কোনো দল হয় না। যখন রাজনীতির পালা বদল হয়, গুন্ডারা এ দল থেকে ও দলে চলে যায়। ওরা সব দলেরই সম্পদ। এই সম্পদদের রক্ষা করতে যে দল সত্যি তাদের নিয়োগ করেছিল, তারা দেবে টাকা, এর মধ্যে তো আমার বলার কিছু নেই।
এটা ওনার নিয়ম, যে নিয়মের মধ্যে উনি টাকা পেতে বাধ্য, এটা উনি কাউকে বলতে পারেন না। স্যার, আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলেছি। বেশ কয়েকটা প্রশ্ন আপনাকে না করলেই নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা কামদুনিতে দুজনকে ফাঁসি দিয়েছি, কোর্ট দেয়নি, কি বলবেন? এখানে তাহলে আমি বলবো, যিনি আইনজ্ঞ হিসাবে নিযুক্ত ছিলেন সেটা তার ফল্ট। কারণ কোর্ট তখনই ফাঁসির মতো একটা ক্যাপিটাল পানিশমেন্ট দেয় যদি 100% শিওর হয়। সুতরাং যদি এভিডেন্স লোপাট হয় তাহলে কোর্ট ফাঁসি দেবে কি করে? কোনো দল তো রাষ্ট্রের উপরে হতে পারে না, সংবিধানের উপরে তো দল নয়। দল তো একটা গুন্ডাবাজি করে বা হুলিগানিজম করে চলে না। এটা একটা ভারতবর্ষ, আমরা সংবিধানকে মেনে চলি। সুতরাং কোর্ট যদি এভিডেন্সের অভাবে তাদের ছেড়ে দিয়ে থাকে, সেটা ফল্ট অফ দ্য স্টেট লয়ারদের, যে তারা প্রপার এভিডেন্স দিতে পারেনি জাজের কাছে। আহ, আপনি নিজে চিকিৎসা শাস্ত্রের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। এ প্রসঙ্গে বলে রাখি, আরজি কর আমাদের পশ্চিমবাংলার যে কটা আহ, চিকিৎসা শাস্ত্রের কথা বললে যে কটা কলেজের প্রথম সারির কলেজের কথা উঠে আসে সরকারি ক্ষেত্রে, সেই আরজি করের ক্ষেত্রে বিভিন্ন রকমের, আমরা যখনই বিভিন্ন পড়ুয়াদের সাথে কথা বলছি তাদের মধ্যে থেকে বিভিন্ন তথ্য উঠে আসছে যে মেডিকেল যে এক্সাম, সেই এক্সামে একদম সরাসরি তারা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ করছে যে টাকা নিয়ে রীতিমতো অ্যামাউন্ট ধরে দিচ্ছেন, যে টাকা নিয়ে পাশ করিয়ে দেওয়া হতো, কি বলবেন? ব্যাপারটা তো অন্যের মুখে শোনা, সুতরাং বলতে চাই না এই ব্যাপার নিয়ে। তবে একটা ব্যাপারে আমার খুব খারাপ লাগে, দুটো ব্যাপার এখানে বলি। আরজিকর ঘটনা নিয়ে আমার একটাই বলার, যে এই ব্যাপারটা থেকে মমতা ব্যানার্জি হয়তো শিক্ষা নেবেন, যে স্টিচ ইন টাইম সেভস 9। ঠিক সময় মতো, ওই সময়ে যদি উনি বলতেন আমি প্রিন্সিপালকে আপনারা গ্রেপ্তার করুন, আমার মনে হয় এত দূর আন্দোলনটা ছড়াতো না। এটা এক নম্বর। হ্যাঁ। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমি ওয়েস্ট বেঙ্গলে এডুকেশন দেখি, ডাক্তারি এডুকেশন, ছেলেরা ইয়ং, ছেলেরা এনার্জেটিক, ছেলেরা শিখছে সত্যি, কিন্তু যেটা ল্যাকিং সেটা ফ্যাকাল্টির অভাব ভীষণ। আপনি প্রতি জেলায় জেলায় মেডিকেল কলেজ করে দিলেন, ফ্যাকাল্টি নেই, ছেলেরা শিখবে কোত্থেকে? আমি এখান থেকে যখন পিজিআইতে যাই, আমি আজকে একটা পোস্টে দিলাম আমার মাদার ইনস্টিটিউট, যদিও আমার মাদার ইনস্টিটিউট কিন্তু ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, কিন্তু একথা স্বীকার করতে তো আমার একটুও বাধা নেই। আমি যেটুকু শিখেছি সেটা কিন্তু পিজিআই চণ্ডীগড় থেকে শিখেছি, এবং আমার পরিবারের লোকও কিন্তু, যারা ছেলের বউ যারা আছেন এইমস দিল্লিতে, তারা যে শিখছে এইমসে অনেক ভালো শিখছে। কেন আমরা কি হেলথে যে দুর্নীতিও বলা যায় না, যে ঘুঘুর বাসা, যে টাকা না দিলে আপনি কোনো বেসরকারি মেডিকেল কলেজের স্যাংশন পাবেন না, নার্সিং কলেজের স্যাংশন পাবেন না, এই যে ঘুঘুর বাসাটা ভাঙার চেষ্টা তো মমতা ব্যানার্জি প্রথম দিন থেকেই করতে পারতেন। আজকে ডক্টর গড়াইকে সরিয়ে দেওয়াটা খুব সহজ, কারণ অ্যাজ এ ডক্টর, ইন্ডিভিজুয়াল ডক্টর সফট টার্গেট। কিন্তু উনি একটু স্বাস্থ্য দপ্তরে যান, দেখুন প্রতি জায়গায় কিরকমভাবে টাকা খাওয়ার জন্য বসে রয়েছে লোকেরা। আমার মনে হয় দুটো জিনিসই দরকার, সরকারি সদিচ্ছা এবং হেলথ ইনফ্রাস্ট্রাকচারের সাথে হেলথের এডুকেশন যদি না ভালো করা যায়, তাহলে পরবর্তী প্রজন্মের চিকিৎসাটা কিন্তু বিরাট কোয়ারিতে রয়ে গেল। আমাদের চিকিৎসা করবে কারা? আমার শেষ প্রশ্ন স্যার আপনাকে, ইতিমধ্যেই আমরা দেখলাম একদম আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি প্রাক্তন অধ্যক্ষ সেই সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতে নিয়ে প্রশ্ন করছে সিবিআই। এখন প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে যে কেন জিজ্ঞাসাবাদ, একদম গ্রেফতারি নয় কেন? অপরদিকে জানিয়ে রাখি, নির্যাতিতার বাবা মা এবং বিশেষ করে তার বাবা সব সময়, ইভেন আজকেও তিনি বলেছেন একবারের জন্য
তাদেরকে একদম ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো রকম কলেজের তরফ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়নি। আসলে মুশকিলটা কি জানেন, এখন মিডিয়া খুব চেঁচাবে যে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে, গ্রেপ্তার হলেন, তারপর দেখবেন এরা একে একে জামিন পেয়ে যাবে। দোষী ধরা পড়বে কি পড়বে না, সাধারণ মানুষ এটাই জানতে চায়। দোষীর শাস্তি হবে না লোক দেখানো ব্যাপার হবে, এটা ডাক্তাররা জানতে চায়। শুধু আমরা না, ভারতের সমস্ত ডাক্তাররা জানতে চায়। এটা আমাদের রাজ্যের লজ্জা, এই লজ্জা আমাদের ঢাকতে হবে। সুতরাং সন্দীপ ঘোষকে সিবিআই এর গ্রেপ্তার করলো না ডাকলো, আমার কিছু এসে যায় না, আমাদের কারোর কিচ্ছু এসে যায় না। আসল কালপ্রিট যে এবং যারা এবং তাদের পেছনে যে মাথা, তারা কি ধরা পড়বে? তাহলেই বোঝা যাবে যে সিবিআই অ্যাটলিস্ট একটা কেসে ঠিকঠাক সময় মতো ধরতে পেরেছে।